হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি আমার পুরোনো জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এখান থেকেই তোমরা আমায় দেখে অভ্যস্ত। মাঝে মাঝে আমি ওখানে যাই, দু একটা ভিডিও ওদিক থেকে পাও, ঠিক আছে? তাহলে আজকে আমি অবশ্য করে আমার মেইন কন্টেন্ট তাকে নিয়ে বলবোই, কিন্তু তার আগে দুটো জিনিস নিয়ে বলার আছে। সেটা হচ্ছে কবিতা। অবশ্যই তোমাদের জানা হয়ে গেছে, এই নিয়ে আলোচনা শোনা হয়ে গেছে, কিন্তু তবু আমার তো বলা হয়নি, সেটাকে নিয়ে আমার কিছু বলার আছে। হ্যাঁ, কবিতা নিয়ে আমি কিছু বলবো না, নতুন কোনো কবিতাও করব না, কিছু করব না, কিন্তু যিনি করেছেন, যিনি লিখেছেন এবং যিনি পাঠ করেছেন তাকে নিয়ে কিছু বলার আমার ইচ্ছা আছে, সেই জন্য বলতে এলাম। আচ্ছা, ওনাকে আমি অবশ্যই তিনার শ্বশুরমশাইকে, এখনও তো যেহেতু ডিভোর্স হয়নি আমি বলতেই পারি, আমি একটু অন্য চোখে দেখতাম অর্থে ভাবতাম উনি হয়তো কোনো কিছুর মধ্যে নেই। ভাবতাম মানে পুরোটাও ভাবনাটা সঠিক ছিল না, সেটা আমি জানি। তবুও ভেবেছিলাম হয়তো উনি কিছুটা অনিচ্ছা সহকারেও এটার মধ্যে ইনভলভ আছেন, ভেবেছিলাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে, জানি না তাকে দিয়ে কেউ করাচ্ছে কি করাচ্ছে না, বা কাউকেও এতটাও জোর করে করানো যায় বলে তো আমার ধারণা একদমই নেই। আর যখন নিজস্ব লেখা কবিতা, তখন তো আর জোর আসবে কোত্থেকে? কবিতা তখনই আসে মানুষের যখন কিনা তার মনটাও সেই কবিতা লেখায় সায় দেয়, ঠিক আছে? এটাই হলো পয়েন্ট। এখন উনি লিখেছেন না অন্য কেউ লিখে দিয়েছেন সেটা আমার জানা নেই, তবে আমি ধরেই নেব উনি যেমন নিজের ইচ্ছায় পাঠ করলেন, তাহলে ওটা ওনার স্বরচিত, ঠিক আছে? তাহলে প্রথম কবিতা এবং দ্বিতীয় কবিতা, দুটো কবিতা পাঠ করেছেন, সবাই জানো। প্রথম কবিতাটা উনি ওনার যত বিষ, মনের বিষ উগড়ে দিয়েছেন তার ছেলের বৌমা এবং মেয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, ছেলের বৌমা বেশি, কিছু কিছু মেয়েকেও টেনেছেন। উনি তো মেয়েকে টানতে কোনো সময় ছাড়ছেন না, দেখতে পাচ্ছি যবে থেকে বিজনেস দিদি এই বাড়িতে পদার্পণ করেছে। কাজেই উনি প্রচণ্ড, মানে নিজের মনের ঝাল, যত মনের আক্ষেপ, যত অভিশাপ, যত অভিসম্পাদ, সমস্ত কিছু একটা পরের বাড়ির মেয়ের উদ্দেশ্যে উনি উগড়ে উগড়ে দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড কবিতাটা উনি ওনাদের পরে যেসব কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, যারা কিনা দুহাত দিয়ে তাদের যত রকম অপকর্ম এদের আগলে রয়েছে, ঢেকে রয়েছে, সবসময় একটা চাদর দিয়ে ঢেকে দিতে চায়, সেই সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে প্রচুর প্রচুর ধন্যবাদ জানিয়েছেন, কারণ তাদের বাঁচিয়েছে। হ্যাঁ, বাঁচিয়েছে তো বটেই। এই সেকেন্ড কবিতাটায় আমার কোনো আপত্তি নেই, কারণ সত্যিকারেই ওরা যদি এদের পাশে না দাঁড়াতো, আজকে এদের কুকীর্তি আপাতত সবার সামনে পরিষ্কার হয়ে যেত। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে উনি যাই করুন, কিন্তু একটা পরিবার ভেঙে যাওয়ার পুরো দোষটা উনি ওনার ছেলের বৌমাকে কীভাবে দিতে পারলেন? একবারও নিজের ছেলের দোষটা ওনার চোখে পড়লো না? এটা আমার ওনাকে প্রশ্ন, বা তোমাদেরও কাছে আমার বলার কথা, যে তোমাদের মনেও এই প্রশ্নটা হওয়া উচিত। কেন ওনার একবারও মনে হলো না যে এখানে আমার ছেলের দোষটাও আছে? এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা আমি বলবো, আগে যেটা মনে হচ্ছে সেটা বলে নিই, সেটা লাস্টে গিয়ে বলবো। লাস্টে মানে এই উত্থাপনের শেষে গিয়ে। সমস্ত দোষই একটা বাড়ির ছেলের বউয়ের। স্বামীর প্রতি মনোযোগ পায়নি, তাই সে অনাথ অনাথ মনে করেছে নিজেকে, এবং অনেক কিছুর থেকেই আমরা প্রমাণ পেয়ে গেছি সে যে ভালো নেই, সে যে সুখী নেই, সমস্ত জিনিসটা সে তার মনের কথা, সে তার বন্ধুকে, তার বাড়ির মা বাবাই তো ছিল, দাদাকে তো আর বলার জিনিস নয়, সে বলতো। কিন্তু বাবা মার যেখানে করার কিছু নেই, তাই বাবা মা মেয়েকে হয়তোবা মানিয়ে নিতে বলেছিল সংসারে। না, যেখানে তোর সংসার তৈরি হয়ে গেছে, যেখানে তোর সন্তান হয়ে গেছে, সেখানে তুই মানিয়ে গুছিয়ে থাক, কারণ প্রত্যেকটা মেয়েকে এভাবেই থাকতে হয়। মেয়েটা থাকছিল অনেকভাবে, সে অনেক ফাঁদে পড়তে গেছিলো, কিন্তু তবু সেই ফাঁদ থেকে সে বেরিয়ে এসে নিজেকে সরানোর চেষ্টা করছিল। কিন্তু কিন্তু কেন সে সংসারটা করতে পারলো না? এইখানেই তো ওর বাবাকে আমার প্রশ্ন। একটা সালিশি সভা, সেখানে গ্রামের লোকজন, দুই ছেলে বউয়ের পক্ষ থেকে সব লোকজন উপস্থিত থাকছে, সেখানে ক্ষমা চাওয়াচাই হলো, তারপরে সব ফয়সলা হলো, বাড়িতে থাকা হলো, তারপরে কেন ছেলের বউ বাড়ি থেকে বেরিয়ে গেল? কেন? এই প্রশ্নটার উত্তর আমরা কবে সঠিকভাবে জানতে পারবো? যে নিজে বেরিয়ে গেছিল নিজের স্বার্থে, না এখানে কোনো একটা ফ্যামিলির ইনকামের স্বার্থে তাকে বার করে দেওয়া হয়েছিল? এত বড় অভিসম্পাদ দেওয়ার আগে উনি একবারও ভাবলেন না যে বলে না, কাউকে অভিশাপ দিলে সেই অভিশাপ ঘুরে নিজের ফ্যামিলিতেই এসে পড়ে? এত পাপ সেই নিজের মেয়ের জন্ম থেকে উনি করে যাচ্ছেন। সবার সব কিছু উনি দেখছেন, অথচ নিজে প্রোটেস্ট করছেন না, সব কিছু নিজে মেনে নিচ্ছেন। আর আমরা জানি, অন্যায় করুক আর না করুক, কেউ যদি অন্যায়কে মেনে নেয় সেও কিন্তু সমান দোষী।
তাহলে এক্ষেত্রেও আমরা টিনার শ্বশুরমশাইকে কখনোই নির্দোষ ভাবতে পারি না। উনিও সমানভাবে তাল দিয়ে গেছেন এবং কোনো অন্যায়েরই বিরোধিতা করেননি। ওকে, এইখানে একটা কথা আমি বলবো বলেছিলাম, সেটা বলি। সেটা হলো তোমার যখন সদ্য টিনা বাপের বাড়িতে ছিল এবং এরাও তখনও সেইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দখলে চলে আসেনি, সেই মুহূর্তে টিনার বাবার ওই পিসি বাল্টি পিসির সঙ্গে যে কথোপকথন এবং টিনার বাবার সঙ্গে টিনার শ্বশুরমশাইয়ের যে ফোনালাপ আমরা শুনেছিলাম, তাতে কিন্তু মনে হয়েছিল টিনার শ্বশুরমশাই চাইছিলেন যে টিনার দাদার বিয়ের পর আবার তাদের মিটমাট হয়ে যাবে। এবং ওনাকে এটাও বলতে শোনা গেছিলো যে এত কিছু গণ্ডগোল হয়েছে উনি নাকি জানেন না, শোনা গেছিলো সেই ফোন আলাপে। উনি বলেছিলেন আমি তো এত কিছু জানি না, আমি জানতাম বিয়েবাড়িতে গেছে, আসবে 2 দিন পর, এটা উনি নিজে মুখে বলেছেন। তার মানে পুরো ব্যাপারটা আসলে কে জানত? ওই ছেলে আর ছেলের মা। যাই হোক, যে কারণেই হোক, যে জন্যই হোক, দুটো কবিতা আমাদের সামনে চলে এসছে এবং সেই দুটো কবিতার মাধ্যমে যে বিশদগার উনি করেছেন ওনার ছেলের বৌমার সম্বন্ধে, যে নাতিকে উনি ভালোবাসেন তার মার সম্বন্ধে, এক্সেলেন্ট ছাড়া বলার আমার কোনো ভাষাই নেই। এছাড়াও উনি অনেক লাইভে উঠে ওনার বৌমার সম্বন্ধে যেসব বিশেষণ উগরে দিয়েছেন, অন্যের বিছানার শয্যা সঙ্গিনী হিসেবেও উনি আখ্যায়িত করেছেন ওনার নাতির একমাত্র নাতির মাকে। সত্যিকারে এরপরে আর ওনার প্রতি সেই সম্মানটা আমি আর দেখাতে পারছি না। সেই জন্যই যারা, আমি বলে নিই কিছু ব্যক্তিকে যারা ভাবেন বা এখনও ভাবছেন বা আগে ভাবতেন বা আমিও ভাবতাম যে সন্তানের খাতিরে এদের অন্তত নিজেদের মধ্যে মিটমাট করে একসাথে থাকাটা প্রয়োজন, কিন্তু আজকে আমি বলছি কখনোই থাকা সম্ভব নয়। প্রয়োজন এক জায়গায় আর সম্ভব নয় সেটা আরেক জায়গায়। কেন না, পরিস্থিতি এমন ঘুরে গেছে সেখানে আর এরা কোনো দিনও একসাথে থাকতে পারবে না। দ্বিতীয়ত, এর স্বামী অত্যন্ত জেলাস এবং সবসময় একটা আক্রমণাত্মক জেস্চার রাখে সবসময়, এবং স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এবং তার প্রতি কোনো ভালোবাসাই নেই। তাহলে সেই ক্ষেত্রে কীভাবে একটা তার সন্তানের উদ্দেশ্যে হলেও কীভাবে তারা নিজেদের মধ্যে রিলেশন বিল্ড করে থাকতে পারবে? কোনো সময়ই সম্ভব না, এটা হবেই না। কারণ এখানে যদি এরা কোনোভাবে এই ডিসিশন নেয়ও, সেটা কিন্তু প্রাণহানিকর পর্যন্ত হয়ে যেতে পারে। এক সময় রণদীপ নিজে বলেছিল, যখন টিনা বলেছিল সে আলাদা থাকতে চায়, শাশুড়ির সঙ্গে থাকতে চায় না কিন্তু শ্বশুরের সঙ্গে থাকতে চায়, অর্থাৎ শ্বশুরের প্রতি তার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কিন্তু তবু তখন রণদীপকে বলতে শোনা গেছিল তার নাকি প্রাণনাশের ভয় আছে, সেই জন্য সে সেভাবে থাকতে চায় না। আজকে আমরা বলছি টিনা যদি ওখানে থাকতে যায়, টিনারও প্রাণনাশের ভয় আছে। কারণ কে চায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে টিকিয়ে রাখতে? সে তো জেনে গেছে যে এ যখনই স্বাধীন হবে এ নিজের পায়ের তলায় নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কাজেই একমাত্র রাস্তাই হচ্ছে একে সামনে থেকে সরিয়ে দাও। কারণ আমার মনে আর যাই থাক, বউয়ের প্রতি ভালোবাসা নেই। হ্যাঁ, শুধু আমি এখন সন্তানকে নিজের কাছে রাখতে চাইছি শুধুমাত্র একটা কারণে, আমার ডিভোর্স না করা বউকে আমি কষ্ট দিতে চাই, টোটালি কষ্ট দিতে চাই যে দেখো তোমার সন্তানকে কিভাবে আমি তোমাকে না দিয়ে রাখতে পারি। দেখাতে চায় মা বেঁচে থাকা সত্ত্বেও তার ছেলে কিভাবে মাতৃহীন জেনে বাঁচতে পারে। মানে সে সারা জীবন জানবে তার মা বেঁচে নেই, কিন্তু একটা সময় যখন জানবে তখন তাকে মার নামে নানান উল্টোপাল্টা কথা, নোংরা কথা যেগুলো চাউর করা হয়েছিল সেগুলো তার কানে বলে কান ভারী করা হবে এবং সেও মাকে ঘৃণার চোখেই দেখবে। হ্যাঁ, এগুলোই হচ্ছিল ওদের প্ল্যান। কারণ একমাত্র সন্তানটা কেড়ে নেওয়া ছাড়া ওদের আর কিছু করার নেই। কিন্তু সন্তান তো দুই পক্ষেরই, কাজেই দেখা যাক কি হয়। আইনের হাতে চলে গেছে, এটাই রক্ষে, এবার আইন ডিসাইড করবে কি হবে। হ্যাঁ, ওই বাবলিদির কথা মতো যা হবে 7 বছর 1 মাস আগের মধ্যে করতে হবে, ব্যাস। 1 মাস পর বা 1 দিন পর হলেও আর জিনিসটা সত্যি আর সেভাবে সম্ভব হবে না, অনেক দেরি হয়ে যাবে, অনেক। ঠিক আছে, এও হয়, এরমভাবেও আমাদের দুনিয়াটা গঠিত। সত্যি এইভাবে ইউটিউবে না আসলে এতটা সম্পর্কের জটিলতা এইভাবে সামনে চলে আসতো না। দূরে দেখেছি, প্রচুর সম্পর্ক দেখেছি, কিন্তু ডে বাই ডে জটিলতা বাড়ছে, এই অভিজ্ঞতা ইউটিউবে না আসলে হতো না। ঠিক আছে, তাহলে এটাই বলার ছিল, ব্যাস। এবার আমি চলে আসবো রণদীপের ব্লগিংয়ে কিছু নেই, ব্লগিংয়ে যা করেছে। আমি একদম ব্লগিংয়ের শেষে চলে আসবো, যেখানে বলছে ফোকলাকে নিয়ে বলতে হচ্ছে কেন? আমার প্রশ্ন এটা, যখন তার মনে হচ্ছে ফোকলারও ফলোয়ার্স আছে, ফোকলাকেও কেউ পছন্দ করে, ফোকলার সম্বন্ধে বললেও কারো রাগ হয়, এই বলে ও কি বোঝাতে চাইছে? যে ফোকলা হচ্ছে খুব ফেমাস একটা ফেস
আমি ফোকলাকে নিয়ে বলবো, এবং ফোকলাকে নিয়ে বললে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে নিয়ে আমাকে নিয়ে বলবে, আমার ভিউজ হবে। কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা না। ফোকলাকে নিয়ে ও যত না বলছে, ও চাইছে ফোকলাকে জড়িয়ে টিনাকে বলতে। এই হয়েছে ব্যাপার। কিন্তু সেটা তো ব্যাপার না। ও যতই ফোকলার ওই কল রেকর্ডিং রিভিল করুক না কেন, সেখানে কোথাও শোনা যাচ্ছে না টিনার নাম। অথচ সে বলতে চাইছে টিনার দোষ অপরিসীম, কিন্তু কোথাও বুঝতে পারা যাচ্ছে না। আবার নিজেও আবার বলছে এখানে নাকি ব্রেন ওয়াশ করা চলছে। তাহলে যখন সে জানে কাউকে ব্রেন ওয়াশ করা চলছে, এবং সে নিজের ইচ্ছায় সংসার ছাড়তে চাইছে না, শ্বশুরবাড়ির লোকজনদের ছাড়তে চাইছে না, নিজের সন্তানকে ছাড়তে চাইছে না, সেখানে সে জেনেও কেন এই ঘটনাটাকে আটকায়নি? বুঝতে পারছো আমি কি বলছি? কেন আটকায়নি? অথচ কিন্তু কল রেকর্ডিংগুলো খুব সুন্দরভাবে এর কাছে গচ্ছিত রয়েছে, মানে সুরক্ষিত রয়েছে। তার মানে প্রথম থেকেই জানতো। আজকে আমি বলি, আজকে যখন এত সুন্দরভাবে সমস্ত কল রেকর্ডিং গচ্ছিত রয়েছে, তাহলে ফার্স্ট থেকেই এই লোকটি পুরো ব্যাপারটাই জানতো, এ টু জেড, ফার্স্ট থেকে লাস্ট সমস্ত ব্যাপারটা ফলো করেছে এবং এদের ওয়াচ করেছে। এবং প্রথম থেকে এই জিনিসটা জানা সত্ত্বেও এদের বলতে অন্তত টিনাকে কখনোই জানায়নি, মানে টিনাকে কখনোই বোঝায়নি যে তুমি এখানে ফেসে যেতে পারো, বা তুমি এটা কি করছো, কে তোমাকে এইসব লিখছে। এটাই তো হবে। আমাদের হাজব্যান্ডরা হলে কী করতো? যদি আমরা করতাম, তারা জানতে পারতো, তাহলে তো সঙ্গে সঙ্গে বলতো কে এই লোক যে তোমাকে এই ধরনের চ্যাট করছে, কে এই লোক যে তোমাকে এইসব কথা বলছে, বলতো কি না? তোমাদের হলে বলতো কি না? সঙ্গে সঙ্গে কিন্তু চেস করতো, নাকি সেগুলোকে রেকর্ড করে 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 সঞ্চিত রাখতো। এই যে তোমার মোটিভটা, এই যে আমি কল রেকর্ডিংটা গুছিয়ে রেখেছি, চ্যাটটা সুন্দর করে একটা জায়গায় সরিয়ে রেখেছি, এই যে প্রমাণ খেলাটা কেন? এটা কোনো একটা প্ল্যান ছাড়া তো হয়নি, কোনো মস্তিষ্ক প্রসূত প্ল্যান যে আমি এইভাবে এই জিনিসগুলোকে কাজে লাগাবো, তার জন্যই এগুলোকে আমাকে সুন্দর করে গচ্ছিত রাখতে হবে। এটা কিন্তু খুব বড় একটা ফিউচার প্ল্যান করা হয়েছিল। এবং যখন এটা ধরতে পেরেছিল ওই লোকটা, তখনই কিন্তু সে এটাকে মাথায় মাথায় সেট করে নিয়েছিল। এই লোকটা যেদিন জানতে পেরেছিল এই ব্যাপারটা, শুরু থেকেই সেদিন থেকেই মাথার মধ্যে এগুলো সাজাচ্ছিল যে কীভাবে, কোনভাবে, কতদূর মানে জিনিসটাকে যেতে দেওয়া হবে, তারপর কোথায় থামাতে হবে, কোথায় গিয়ে জিনিসটাকে খুলতে হবে সবার সামনে, এবং কিভাবে জিনিসটাকে তৈরি করতে হবে, তাই করতে চাইছিল। কিন্তু মাঝখানে বাদ সেধেছিল, বউ বলেছিল মুখ দেখাবো না। ঠিক আছে, ওইখানেই একটু গন্ডগোল হয়ে গেছিলো। বউয়ের মুখ না দেখালে তো, নাম না বেচলে তো, মুখ না বেচলে, নাম না বেচলে তো ভিউজ হয় না, এখনও হচ্ছে না। কাজেই শুধু গামলা বললেও ভিউজ যত না হচ্ছে, গামলার সঙ্গে যদি আমি এখন ফোকলাকে জড়িয়ে দিই, তাহলে আমার ভিউজটা দ্বিগুণ হতে পারে, তাই না? সে এক কল রেকর্ডিং শুনিয়েই আমি লাখের ভিউজ করে ফেললাম। কাজেই এখন আবার আজকে উদ্দীপিত হয়ে বলছি আরও শোনাবো, মানে আমার আরও টাকা চাই। তা আমি বলি এত তিতিবিরক্ত হওয়ার কারণ নেই। আর কেউ আমরা এত কি বলছি, ডিমোটিভেট করার চেষ্টা করছি না। আমরা চাইছি সমস্ত জিনিসটা জানতে, শুনতে, মানে কী কী জিনিস গচ্ছিত আছে। কাজে এটা তো হতেই পারে কেউ বলছে দেখাবো, শোনাবো, অথচ দেখাচ্ছে না। তখন আমাদের কী হবে? আমাদের উৎকণ্ঠিত হব, আমরা বেশি টেন্সড হব, আমরা বেশি ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে পড়বো। তার জন্য সেই জিনিসটা সরাবার জন্যই আমাদের মানে কি বলবো, প্রচণ্ড দেখার ইচ্ছে জাগছে, এমনকি ওর নিজের ভিউয়ার্সেরও জাগছে। তার জন্যই তো বলছি যে দেখাও বলার থেকে দেখিয়ে দাও, দেখা যাক। না, উল্টে ডিসিশন কী নেওয়া হলো, না গিয়ে জাজকে আমি সারপ্রাইজ দেবো। যাদের সারপ্রাইজ দিলে তো আর ভিউজ হবে না, না, এটা আবার কেউ হয়তো বুঝিয়েছে যে নাও এখন কল রেকর্ডিং দেবো। কার দেবো? ফোকলার দেবো কল রেকর্ডিং। দেখা যাক আর কি কল রেকর্ডিং সামনে আসে। রোজই ধমকি চমকি চলছে। যাই হোক, এইসব বলে সবই ভিউজের কামাল, ভিউজ কামাতে চাইছে। কারণ বেচতে হাতে আর এখন কিছু নেই, নিঃস্ব হয়ে যাচ্ছে। কাজে যে কটা জিনিস গচ্ছিত রয়েছে সে কটা জিনিস বেচেই ওকে খেতে হবে। বেচা ছাড়া ওর কোনো গতি নেই, ও সারা জীবন বেচেই যাবে। আজকে এই বেচা শেষ হবে, কাল ওই বেচা শুরু হবে। হ্যাঁ, এই করতে করতে ও যে কোন জিনিসে ফেসে যাচ্ছে ও নিজেই বুঝছে না। যাই হোক, যখন ফেসে যাচ্ছে তো আমরা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি যখন ওই ফাঁসার মধ্যে ওর দমবন্ধ পরিস্থিতি উপস্থিত হবে, তখন আমরা আবার ওকে দেখিয়ে, মানে ওর ওই ফাঁসানো রূপটাকে দেখিয়ে আমরা আবার ভিউজ কামাবো। কী বলো? তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। হ্যাঁ, আর এই যে ও বলছে না ফোকলার ভিউয়ার্স, ফোকলার ফলোয়ার্স, ফোকলাকে কেউ ফলো করে না, ফোকলার কেউ ভিউয়ার্স নয়। অ্যাকচুয়ালি সব কিছুই হচ্ছে টিনার ভিউয়ার্স। ঠিক আছে, কাজে টিনার সঙ্গে জড়িয়ে ফোকলা আসে বলে ফোকলার কথাটা আসে। আর ও টিনার সম্বন্ধে বেশি বলবে কি,
ওর আছেটা কি, টিনার সম্বন্ধে কিছু বলার নেই, যা আছে ওই ফোকলারই জিনিস, কারণ টিনা এ পক্ষে তো কিছু বলেনি, কাজে ওই একমাত্র ফোকলাকে শোনানো দেখানো ছাড়া ওর আর কিছু করার নেই। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে কে খারাপ কে ভালো, এখানে ক্লিয়ার। যে খারাপ সে তো খারাপকে নিয়েই কথা বলবে না, আর যাকে খারাপ সাজাতে চাইছে সে কি অরিজিনালি খারাপ? এবার ক্রমশ যত দেবে তত পরিষ্কার হয়ে যাবে, এবং ভিউয়ার্সরাও, টিনার পক্ষের ভিউয়ার্সরা অনেক বেশি শান্ত হবে, মানে সান্ত্বনা পাবে, শান্ত হবে, শান্তি পাবে। ঠিক আছে, সবই শয়ের ব্যাপার। তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো, আগেও বলেছি আবার বললাম, মাঝের একটা জিনিস মনে পড়লো তাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও রেড করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।